আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ। আমি একটু দেখে নিই আমার মাইক ক্লিয়ার কিনা, কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, শোনা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি আমার কথা শোনা যাচ্ছে। তো আসো আমি এখান থেকে শুরু করে দিই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে কি বলতো, পরমাণু মডেল। পরমাণু মডেল মডেল আর তার সাথে আমরা যেটা পড়বো সেটা হলো কি বলতো, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। আমার কথা আশা করি বোঝা গেছে। তো এই দুইটা জিনিস পড়বো। আর মাথায় রেখো, আমরা কিন্তু বেসিক থেকে পড়বো, ঠিক আছে? একেবারে বেসিক থেকে পড়বো। যে আমরা পড়া শুরু করি, দেখো এই পরমাণু আবিষ্কারের অনেক কথাবার্তা আছে। পরমাণু কিভাবে আবিষ্কার হয় জানো? পরমাণু আবিষ্কারের অনেক কথাবার্তা আছে। আচ্ছা, অনেক অনেক দার্শনিক এই যে পরমাণুর যে গঠন আছে না, এই যে পরমাণু, যেটা দিয়ে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, যাইটা দিয়ে তোমার যে কোনো পদার্থ গঠিত হয়, এইটা নিয়ে এক একজন এক এক ধরনের কথাবার্তা বলেন, ঠিক আছে? আচ্ছা, এখন পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র যে কণা আছে, কেমন কণা বলতো? ক্ষুদ্র 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 এই যে পদার্থের যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, একে আমরা বলছি কি বলতো? অ্যাটম। অ্যাটম। এই অ্যাটম শব্দের অর্থ কি? অবিভাজ্য। অবিভাজ্য। অবিভাজ্য মানে অবিভাজ্য শব্দের অর্থ কি? যা ভাগ করা যায় না বা যা ভাঙা যায় না। আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তো এখন এই নিয়ে অনেক মানুষের অনেক কথাবার্তা ছিল। আচ্ছা, রবার্ট বয়েল নামের একজন বিজ্ঞানী ছিল। কি নাম? রবার্ট বয়েল। রবার্ট বয়েল কি নাম ছিল আবার বলো? রবার্ট বয়েল। এই যে রবার্ট বয়েল যে বিজ্ঞানী ছিলেন, ইনি সর্বপ্রথম মৌলিক পদার্থ সম্পর্কে ধারণা দেন। ইনি কি পদার্থ সম্পর্কে ধারণা দেন বলতো? মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ। এই যে রবার্ট বয়েল, উনি সর্বপ্রথম মৌলিক পদার্থ সম্পর্কে আমাদেরকে ধারণা দেন। উনি কি বলেন বলতো? উনি একটা কথা বলেন যে সমস্ত পদার্থকে, কি বলতো, অতি ক্ষুদ্র অংশে বিভক্ত করার পরও এর নিজের ধর্ম নষ্ট হয় না। যে সমস্ত পদার্থকে আমি কি বলি, উনি কি বলেছিলেন? যে সমস্ত পদার্থকে পদার্থকে অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র করলেও, করলে ও কি এদের, এদের ধর্মের কোনো পরিবর্তন হয় না। ধর্মের কোনো পরিবর্তন হয় না। এইটাই হচ্ছে আমাদের কি বলতো, এইটাই হচ্ছে মৌলিক পদার্থ। আশা করি মৌলিক পদার্থ সম্পর্কে তোমরা ধারণা পাইছো। এইটা রবার্ট বয়েল বলে। বাট আরেকজন বিজ্ঞানীর নাম ছিল, সেই বিজ্ঞানীর নাম ছিল হচ্ছে কি বলতো, বিজ্ঞানী জন ডাল্টন, ঠিক আছে? এই যে ডাল্টন, এই ডাল্টন একটা কথা বলেন। ইনি বলেন যে পদার্থগুলো কি বলতো, জড় পদার্থ কতগুলো অবিভাজ্য কণা দ্বারা গঠিত। ঠিক আছে, এই অবিভাজ্য কণার নাম তিনি দেন হচ্ছে অ্যাটম। আমার কথা বুঝতে পেরেছো? এই যে অবিভাজ্য কণা, অভি অবিভাজ্য এই যে কণা, এর নাম কি দেন? অ্যাটম। এই যে অ্যাটম, তো অ্যাটম নামটা কে দেন বলতো? ডাল্টন দেন। আমার কথা বুঝতে পেরেছো? অ্যাটম যে নামটা, এই নামটা কে দেন? ডাল্টন দেন। এরপর থেকে কিন্তু আমরা এই যে আমরা এখনো সেই পদার্থের ক্ষুদ্রতম কণাকে কিন্তু আমরা অ্যাটমই বলছি। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমি তোমাকে বলি আরো কয়েকটা কথা, ঠিক আছে? এখন এই যে পরমাণু আমরা আবিষ্কার করে ফেললাম, আমরা অ্যাটম সম্পর্কে একটু জেনে গেলাম, কিন্তু এরপরে অ্যাটমের মধ্যে বিজ্ঞানীরা আরো ঢুকতে শুরু করলেন। যে এই পরমাণু যেটা আমরা পালাম, যে ক্ষুদ্রতম কণিকা, ওকে আর ভাঙা যায় না, এইটা কতটুকু সত্য? তো দেখা গেল যে আসলে এই যে পরমাণু যে ভাঙা যায় না, এই কথা খুব একটা সত্য না। কারণ কি, এই ডাল্টন যে বলেছিলেন পরমাণু ভাঙা যায় না, পরবর্তীতে আমরা দেখলাম যে পরমাণুকে আসলে ভাঙা যায়, ভেঙে আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণিকায় আমরা পরিণত করতে পারি। যেমন আমরা ইলেকট্রনের নাম শুনেছি, আমরা প্রোটনের নাম শুনেছি, আমরা নিউটনেরও নাম শুনেছি। তো এখন
পরমাণুকে ভেঙে এই কণাগুলোতে পাওয়া যায়। আবার এছাড়াও আরো অনেকগুলা কণা পাওয়া যায়, যেমন কি পজিট্রন, ডিউটেরন, ঠিক আছে। এরপরে তোমার আরো মেসন, তারপরে লেপটন, পজিট্রন, এরকম আরো কণিকা পাওয়া যায়। কিন্তু মূলত স্থায়ী যেই কণিকা আছে সেগুলো হচ্ছে এটা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এখন আমার কথা সেই দেখে না, আমার কথা হচ্ছে এর পরবর্তীতে থমসন নামের একটা বিজ্ঞানী ছিলেন, যার নাম ছিল হচ্ছে জে জে থমসন, জে জে থমসন। এই যে জে জে থমসন, উনি কি করে জানো? উনি একটা পরীক্ষার মাধ্যমে কি আবিষ্কার করে ফেলে বলতো? উনি একটা পরীক্ষার মাধ্যমে কি আবিষ্কার করে ফেলে? ইলেকট্রনকে আবিষ্কার করে ফেলে, ইলেকট্রন আবিষ্কার করে। এখন কথা হচ্ছে এই যে উনি যে ইলেকট্রনটা আবিষ্কার করে ফেললেন, উনি একটা পরমাণুর একটা মডেল দেন। উনি বলেন যে পরমাণুগুলা পুডিং এর মধ্যে কিশমিশ যেভাবে থাকে, কিসের মধ্যে? পুডিং এর মধ্যে, পুডিং এর মধ্যে কিশমিশ যেভাবে থাকে, কি বলতো? কিশমিশ যেভাবে থাকে, ঠিক ঠিক একইভাবে, একইভাবে কি থাকে বলতো? পরমাণুর ভেতর, পরমাণুর ভেতর ইলেকট্রন থাকে। আমার কথা বুঝতে পেরেছো? উনি কি বলেছিলেন যে এই যে আমাদের একটা পুডিং এর মধ্যে যেমন আমাদের কিশমিশ ছড়াই ছিটাই থাকে, ঠিক একই রকম ভাবে আমাদের ইলেকট্রন কি করে বলতো? পরমাণুর মধ্যে ছড়াই ছিটাই থাকে। এবং ইলেকট্রনের ভর, এই যে আমাদের ইলেকট্রনের ভর, সেটা এই যে পরমাণুর তুলনায় খুবই নগণ্য। তো আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাই যে আমাদের পুডিং এর মধ্যে, আমাদের পুডিং এর মধ্যে কিশমিশ কিন্তু পুডিং এর তুলনায় খুবই নগণ্য, তাই তো? পুডিং এর যে ভর, তার তুলনায় কিশমিশের ভর কি খুবই নগণ্য না? তো একই রকম ভাবে আমাদের থমসন এই কথাটুকু বলে যে ইলেকট্রনের যে ভর, এই ভর পরমাণুর তুলনায় খুবই নগণ্য। আমার কথা বুঝতে পেরেছো? এই কথা সে বলে। তো এইটাই ছিল মূল কথাবার্তা, ঠিক আছে। এখন আমরা যদি রাদারফোর্ডের কাছে যাই, রাদারফোর্ড। তো রাদারফোর্ড, দেখো কোনো বিজ্ঞানী কিন্তু একা একা কোনো কিছু আবিষ্কার করতে পারে না, এটা সো টাফ। তারা পরীক্ষাগারে অনেক কিছু নিয়ে আবিষ্কার, অনেক কিছু নিয়ে গবেষণা করে তারপরে কিন্তু একটা পর্যায়ে তারা পৌঁছায়। এই যে রাদারফোর্ড, এই রাদারফোর্ডের, এই রাদারফোর্ড তোমার একজন বিজ্ঞানী ছিলেন এবং খুব বিখ্যাত বিজ্ঞানী ছিলেন সেই সময়। তার অনেক ছাত্র বিজ্ঞানী, ঠিক আছে। তো এই রাদারফোর্ড, রাদারফোর্ড কাজ করছিলেন দুইজন বিজ্ঞানীর সাথে, তার নাম হচ্ছে গাইগার, গাইগার আর কি আরেকজনের নাম হচ্ছে মার্সডেন। কি নাম? মার্সডেন। তো এই দুইজন বিজ্ঞানীকে তিনি আদেশ করেন, কি আদেশ বলতো? তিনি এই দুইজন বিজ্ঞানীকে আদেশ করেন যে তোমরা একটা কি নিবা বলতো? সোনার পাত নিবা, যার পুরুত্ব হবে 6 × 10⁻⁷ তার মানে তোমরা বুঝতেই পারছো যে ওইটা কত পাতলা ছিল। আমার কথা তোমরা বুঝতে পারছো যে এত পাতলা একটা সোনার পাত তাদেরকে নিতে বলে, তাদের মনে হয় একটু বাজেট কম ছিল, তাই তো? না, আমি মজা করছি, ঠিক আছে। এই পাতলা নেওয়ার প্রয়োজন ছিল। এখন দেখো এইটা কত সালের কথা? এটা 1909 সালের কথা, ঠিক আছে, যখন আলফা কণা বিচ্ছুরণ যে পরীক্ষাটা আছে, এই পরীক্ষাটা করা হয়। আমার কথা যদি তোমরা মাথায় ঢুকে, তাহলে তোমরা একটা জিনিস জেনে রাখো যে এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে যে আলফা কণাটা বিক্ষেপণ করা হয়, মানে বিচ্ছুরণ করা হয় যে আলফা কণাটা, এই আলফা কণাটা বের করা হয় একটা তেজস্ক্রিয় পরমাণু থেকে। কি পরমাণু বলতো? তেজস্ক্রিয় পরমাণু, তেজস্ক্রিয় পরমাণু থেকে। আচ্ছা, তো এখন কোন পরমাণু তেজস্ক্রিয় কখন হয় জানো? আমি যদি তোমাদেরকে হালকা একটু জানাই রাখি, দেখো যেই সব পরমাণুর পারমাণবিক সংখ্যা 83 বা তার চাইতে কম, 83 বা তার চাইতে কম এবং ভর সংখ্যা 206 এর কম,
তারা হচ্ছে তেজস্ক্রিয় পরমাণু। আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তেজস্ক্রিয় পরমাণু ওরা কেন হয়ে যায় সেই বিষয়ে কথাবার্তা সামনে আমি তোমাদেরকে বলবো, বাট আপাতত এতটুকু মনে রাখো যে যাদের 83 বা 83 কম যেসব পরমাণু আছে তারা হচ্ছে তেজস্ক্রিয় না। বাট এই যে 83 বা 83 বেশি যেসব পরমাণু আছে, মানে যেই সব পরমাণুর পারমাণবিক সংখ্যা 83 বেশি, তারা আমাদের কি বলতো, তারা হচ্ছে তেজস্ক্রিয় পরমাণু। তারা হচ্ছে তেজস্ক্রিয় পরমাণু। আমার কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, যাদের পারমাণবিক সংখ্যা 83 বেশি তারাই হচ্ছে তেজস্ক্রিয় পরমাণু। আমার কথা যদি বুঝতে পারো তাহলে আসো, যে এই আলফা কণাটা বের করা হয় কোন জায়গা থেকে জানো? আলফা কণাটা বের করা হচ্ছে পালোনিয়াম নামের এক ধরনের পরমাণু থেকে। কি নাম? পালোনিয়াম। পালো পালোনিয়াম। এই পালোনিয়াম থেকে আমাদের আলফা কণাটা বের করা হয়। তখন আলফা কণার গতিশক্তি কত ছিল তোমরা কি জানো? এই আলফা কণার গতিশক্তি ছিল 7.68 মেগা ইলেকট্রন ভোল্ট। তার মানে এটা অনেক গতি, এটা অনেক শক্তি, ঠিক আছে? এই গতিশক্তি নিয়ে আলফা কণাটা বের হয়েছিল, ঠিক আছে? এই শক্তি নিয়ে আলফা কণাটা বের হয়েছিল, এবং সেই আলফা কণাটা বের হয়ে এর যে গতিশক্তি ছিল এইটা এই সোনার পাতকে ভেদ করে সামনের দিকে আগাই যায়। আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ। এখন এবার আমি তোমাদেরকে যদি কয়েকটা কথা বলি, দেখো আমাদের এই ধরো সোনার পাতটা ছিল, এখান থেকে আমি আলফা কণাকে ছাড়বো, এই যে আমাদের আলফা কণাকে আমি এই জায়গা থেকে ছাড়বো, এবং এই যে আমাদের সোনার পাত যেটা হচ্ছে 6 গুণ 10⁻⁻7 মিটার পুরুত্ব বিশিষ্ট, ঠিক আছে? এবং একই সাথে সাথে এই জায়গাটায় আমরা একটা জিঙ্ক সালফাইডের পর্দা রেখে দেব। কিসের পর্দা বলো তো? জিঙ্ক সালফাইডের পর্দা। এখন ভাইয়া এত কিছু বাদ দিয়ে কেন জিঙ্ক সালফাইডের পর্দায় রাখতে হবে? দেখো, জিঙ্ক সালফাইডের পর্দা হচ্ছে অনুপ্রভা সৃষ্টিকারী। কি প্রভা বলতো? অনুপ্রভা। তো অনুপ্রভা সৃষ্টিকারী এর মানে কি তোমরা বলতে পারো? অনুপ্রভা সৃষ্টিকারী মানে, অনুপ্রভা সৃষ্টিকারী মানে হচ্ছে এই পর্দায় যদি তুমি কিছু দাও, ঠিক আছে? এই যে আমি তোমাকে একটু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। এই যে গোল্ড প্লেট ভেদ করে যখন কোনো আলফা কণা এখানে আসবে, ও যেন রঙিন ফুলকা বা রঙিন একটা ঝলকানি দেয়, যাতে বোঝা যায় যে আলফা কণা আসলে কোন জায়গায় এসে লাগছে। আমার কথা বুঝতে পেরেছো? আলফা কণা আসলে কোন জায়গায় এসে লাগছে এটা যেন আমরা বুঝতে পারি। আমার কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এই জন্য জিঙ্ক সালফাইড পর্দা ব্যবহার করা হয়, যেন রঙিন একটা ফুলকানি দেখা যায়, এখানে ঝলকানি দেখা যায় এক কথায়। আমার কথা বুঝতে পেরেছো? এখন আমরা এই পরীক্ষায় যেটা আমরা জানতে পারলাম যে আমরা আলফা কণা এই বরাবর দিচ্ছি, এই বরাবর আমরা আলফা কণা দিচ্ছি, তাই তো? এই বরাবর আমরা আলফা কণা দিচ্ছি, সোজাসুজি একদম স্ট্রেট লাইন বরাবর দিচ্ছি। কিছু আলফা কণা আমাদের এই জায়গায় যে আঘাত আনছে, মানে এই আলফা কণাটা বাঁকায় এখানে যে আঘাত আনছে, আবার কিছু আলফা কণা এখানে আঘাত আনছে, আবার কিছু আলফা কণা এইখানে আঘাত আনছে। আবার একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে একটা আলফা কণা ডিরেক্ট ব্যাকায় চলে আসলো, মানে কত ডিগ্রি কোণে? 180 ডিগ্রি কোণে ব্যাক করে গেল। আমার কথা বুঝতে পেরেছো? এই যে ব্যাক করে গেল না, এখন কথা হচ্ছে এইটা কেন ঘটেছিল? এখন এইটা কেন ঘটেছিল ভালো করে বোঝো। আমাদের আলফা কণা মানে কি? এই যে আলফা কণা যে আমরা এতক্ষণ ধরে বলছি, এটা মানে কি? আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম 2+। আমাদের হিলিয়াম 2+। এখন হিলিয়াম 2+ মানে কি বলতো? হিলিয়াম হিলিয়ামের তো একটা পারমাণবিক সংখ্যা আছে, সেটা হচ্ছে 4। আর আমরা যেটা বলি যে 2+, এই 2+ মানে হচ্ছে এর যেই দুইটা ইলেকট্রন ছিল এই দুইটা ইলেকট্রনইও দান করে দিয়েছে। এখন আমার একটা নর্মাল কথা তুমি যদি বোঝার চেষ্টা করো, যে হিলিয়াম দুইটা ইলেকট্রনকেই দান করে দিয়েছে, তার মানে হিলিয়ামের তখন আর কোনো ইলেকট্রনই থাকছে না। তো এই অবস্থায় আমাদের হিলিয়ামকে বলা হচ্ছে আলফা কণা, বা হিলিয়াম 2+, বা হিলিয়াম নিউক্লিয়াস। আমার কথা কি বুঝতে পেরেছো? এই যে ব্যাপারটা আছে না, এই ব্যাপারটার কারণেই কিন্তু, এই ব্যাপারটার জন্যই কিন্তু আমরা কি বলতে পারি বলতো? এই ব্যাপারটার জন্যই কিন্তু আমরা পরবর্তীতে অনেক দিকে সফলতা লাভ করতে পারি। তো এই যে আলফা কণা, এটা কি প্লাস ছিল তাই না? এটা একটা পজিটিভ চার্জ, তাই তো?
এখন মনে রাখবা যে পজিটিভকে কি করে বলতো, পজিটিভকে কি করে বলতো, বিকর্ষণ করে, তাই তো। আবার পজিটিভ আর নেগেটিভ কি করে বলতো, আকর্ষণ করে। তো ভালো করে দেখো যে আমাদের এই যে ব্যাপারটা ছিল এখানে, যেই আমাদের আমাদের এইখানে যে ব্যাপারটা ছিল যে নিউক্লিয়াস, ঠিক আছে, ধুর, নিউক্লিয়াস তখনও কিন্তু কেউ নাম জানে না। বাট আমরা যে দেখতে পাচ্ছি যে এই যে কণাগুলো বাঁকায় বাঁকায় যাচ্ছে, এর কারণ কি বলতো, এর কারণ হচ্ছে আমাদের যে সোনার পাতের যে পরমাণু, তার মধ্যে এমন কিছু ছিল। এমন কি ছিল বলতো, এমন কোন পজিটিভ চার্জ ছিল, যে পজিটিভ চার্জ এইগুলাকে বিকর্ষণ করে বাঁকায় দিচ্ছিল। এবং একটা পরমাণু মানে 20,000-এর মধ্যে জাস্ট একটা পরমাণু এমন ছিল যা সরাসরি বিপরীত দিকে আসছিল। তার মানে 20,000-এর মধ্যে জাস্ট একটা আলফা কণা এমন ছিল যা সরাসরি বিপরীত দিকে চলে আসছিল। এখন এই যে সরাসরি যে বিপরীত দিকে চলে আসছে, তার কারণ হিসেবে তুমি বলতে পারো যে ওইটা কোনো একটা প্লাস চার্জের মুখোমুখি হয়েছিল, যার কারণে বিকর্ষণ করে ওইটা ডিরেক্ট এই পাশে চলে গেছে। এখন যদি আমি তোমাকে একটু বলতে চাই যে ব্যাপারটা যেটা হয়েছিল সেইটা পরবর্তীতে আমরা বুঝতে পারি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার যে সাফল্য হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারি যে পরমাণুর কেন্দ্রে, ঠিক আছে, কেন্দ্রে কি থাকে বলতো, পরমাণুর কেন্দ্রে একটা প্লাস চার্জ যুক্ত একটা বস্তু থাকে। প্লাস চার্জ যুক্ত কি থাকে, একটা বস্তু থাকে। এই প্লাস চার্জ যুক্ত একটা বস্তু থাকে, এই বস্তুটার নাম হচ্ছে নিউক্লিয়াস। কি নাম? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস নামটা কে দেন বলতো? রাদারফোর্ড। ঠিক আছে, রাদার আমার কথা বুঝতে পেরেছো? রাদারফোর্ড এর নাম দেন হচ্ছে নিউক্লিয়াস। আমার কথা কি বুঝতে পেরেছো বলতো? আচ্ছা। এবং এর পরবর্তীতে 1900 কত সালে বলতো? আচ্ছা, এখন এখন আমার কথা হচ্ছে এই যে 1909 সালে বিজ্ঞানী রাদারফোর্ড, গাইগার আর মাসজেন এই যে পরীক্ষাটা করেছিল, এই পরীক্ষার সাফল্য হিসেবে আমি যদি তোমাকে বলি যে এই সাফল্য হিসেবে একটা জিনিস পাওয়া যায় যে বেশিরভাগ পরমাণুই কিন্তু সরাসরি চলে গেছিল, সোজাসুজি যে পদ্মায় আঘাত করেছে। তার মানে আমরা কি বলতে পারি? এক নম্বর হচ্ছে পরমাণুর অধিকাংশ স্থান স্থান ফাঁকা ছিল, তাই তো, পরমাণুর অধিকাংশ স্থান ছিল ফাঁকা। এইটা হচ্ছে এক ধরনের কথা। দুই নম্বর যে কথা তুমি বলতে পারো সেটা হচ্ছে কি বলতো, এই যে আমাদের পরমাণুর এই যে আমাদের আলফা কণা, ঠিক আছে, আলফা কণা আমাদের আলফা কণা, যে আলফা কণাটা ছিল, আচ্ছা, সে আলফা কণাটা মাঝখানে নিউক্লিয়াসে আঘাত করে, করে আবার বিপরীত দিকে চলে আসে, তার মানে ওইটা বিকর্ষিত হয়। আমার কথা কি বুঝতে পেরেছো বলো তো? আচ্ছা, এখন হাইড্রোজেন পরমাণুর যে ব্যাস, সেই ব্যাসটা আসলে কত ছিল বলতো? 10⁻⁻10 মিটার বা 1 অ্যাংস্ট্রম। আমার কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এছাড়াও আমাদের যে নিউক্লিয়াস, এই যে পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াসটা পাইছিলাম, এই নিউক্লিয়াসের ব্যাস কত ছিল জানো? 10⁻⁻15 মিটার। বুঝতে পেরেছো? 10⁻⁻15 থেকে থেকে কত বলতো? 10⁻⁻14 মিটার। এটা ছিল আমাদের কিসের ব্যাস বলতো? আমাদের নিউক্লিয়াসের ব্যাস। আর এটা ছিল হচ্ছে পরমাণুর ব্যাস। পরমাণুর ব্যাস। আর এটা ছিল আমাদের নিউক্লিয়াসের ব্যাস। এই যে দুইটা জিনিস আমি পেলাম, আমার কথা কি বোঝা যায় বলতো? আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, তো আমার কথা যদি ক্লিয়ারলি বোঝা যায়, তাহলে আসো যে আমরা একটু আগে আগে আসার চেষ্টা করি। আচ্ছা, তো এই কথাগুলা হয়েছিল কত সালে বলতো? এই কথাগুলো কিন্তু সেই 1909 সালের কথা, যখন তোমরা অনেক ছোট, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এর পরবর্তীতে 1911 সালে, কত সালে? 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড একটা পরমাণু মডেল দেন।
কি দেন বলতো, পরমাণু মডেল দেন। কত সালে বলো? 1911 সালে। কত সালে? 1911 সালে একটা পরমাণু মডেল দেন। কে দেন? রাদারফোর্ড দেন। ঠিক আছে, ওই রাদারফোর্ডের পরমাণু মডেলটা ছিল সৌরজগতের সাথে সম্পর্কযুক্ত। তিনি বলেছেন সৌরজগতের গ্রহগুলো যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, ঠিক একই রকম ভাবে আমাদের পরমাণুর যেই ইলেকট্রনগুলো আছে তারাও নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে। আমার কথা কি বোঝা গেছে? আমার কথা কি বোঝা গেছে? আচ্ছা। তো এবং তিনি আরো একটা কথা বলে যে নিউক্লিয়াসের মধ্যেই পরমাণু সব ধনাত্মক চার্জ পুঞ্জীভূত থাকে, এই কথাও তিনি বলেন। এবং তিনি আরো একটা কথা বলেন যে নিউক্লিয়াসের মধ্যেই পরমাণুর ভর, সম্পূর্ণ ভর থাকে। পরমাণুর যে সম্পূর্ণ যে ভর আছে এই ভরটা কোথায় থাকে বলতো? নিউক্লিয়াসের মধ্যে থাকে। আমার কথা কি বুঝতে পেরেছো বলতো? আমার কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা। এখন আম, এখন নিউক্লিয়াসের যেই তোমার চারপাশে কি ঘুরে বলতো? ঋণাত্মক চার্জ ঘুরতে থাকে। এইটা ছিল খুব সিম্পল একটা মডেল। এই মডেলটা ছিল একটা 3D মডেল। এটা ছিল হচ্ছে রাদারফোর্ডের মডেল। ঠিক আছে, এই মডেল নিয়ে খুব বেশি কথা আমি বলবো না, কারণ এই মডেল সম্পর্কে তোমরা আগে পড়ে আসছো। আচ্ছা, কিন্তু এই মডেলে কয়েকটা সীমাবদ্ধতা ছিল। আচ্ছা, ম্যাক্সওয়েলের যে চৌম্বক তত্ত্ব ছিল, ঠিক আছে, কি তত্ত্ব বলতো? বিদ্যুৎ চৌম্বক তত্ত্ব। ঠিক আছে, বিদ্যুৎ চৌম্বক তত্ত্ব। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক যে তত্ত্বটা ছিল ওই তত্ত্বের মতে বিদ্যুৎ চৌম্বক তত্ত্ব, এই তত্ত্বের মতে এই যে বিদ্যুৎ চৌম্বক যে তত্ত্ব ছিল এই তত্ত্বের মতে বিষয়টা কেমন ছিল জানো? এই তত্ত্বের মতে যদি কোনো চার্জযুক্ত কোনো কণা, যদি কোনো কণা ত্বরণ নিয়ে গতিশীল থাকে, কি নিয়ে বলতো? চার্জযুক্ত কোনো কণা, মানে চার্জযুক্ত কোনো কণা কোনো কণা যদি সে কোনো ত্বরণ নিয়ে, সে কোনো কি নিয়ে বলতো? ত্বরণ নিয়ে কি থাকে? গতিশীল থাকে। আমার কথা বুঝতে পেরেছো বলতো? চার্জযুক্ত কোনো কণা যদি ত্বরণ নিয়ে গতিশীল থাকে সেক্ষেত্রে বিষয়টা কি হবে বলতো? গতিশীল যদি থাকে সেই ক্ষেত্রে তোমার সে ক্রমাগত শক্তি কি করবে বলতো? শক্তি বিকিরণ করবে। কি করবে? সে শক্তি বিকিরণ করবে। এবং শক্তি বিকিরণ করতে করতে সে ক্রমাগত কি করবে বলতো? শক্তি বিকিরণ করবে। এবং শক্তি বিকিরণ করতে করতে এমন একটা পর্যায়ে আসবে যখন তার কাছে আর কোনো শক্তি থাকবে না, সেই সময় ও কেন্দ্রে পতিত হবে। কোথায়? কেন্দ্রে। কেন্দ্রে কি হবে বলতো? পতিত হবে। আমার কথা আশা করি খুব ক্লিয়ার বুঝতে পেরেছো। আমার কথা বুঝতে পেরেছো? খুব ক্লিয়ার বুঝতে পেরেছো? আচ্ছা, বিদ্যুৎ চৌম্বক তত্ত্ব অনুযায়ী কি হবে? চার্জযুক্ত কোনো বস্তু যদি ত্বরণ নিয়ে গতিশীল থাকে তাহলে সে ক্রমাগত শক্তি কি করবে? বিকিরণ করবে। এবং বিকিরণ করতে করতে এক সময় সে কেন্দ্রে এসে পতিত হবে। এবং কেন্দ্রে পতিত হওয়ার ফলে যে বিষয়টা আমার হয়ে যাবে, কেন্দ্রে পতিত হওয়ার ফলে আমার যে বিষয়টা হবে সেটা হচ্ছে আমাদের পরমাণু আসলে ভেঙে চুরে যাবে। তার মানে এই বিদ্যুৎ চৌম্বক তত্ত্ব অনুযায়ী আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল ছিল একটা ভুল মডেল। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ। এবং আহ এখন দ্বিতীয়ত রাদারফোর্ডের যে পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে যে ঘোরে, ঠিক আছে, এখন ও যেই তরঙ্গ দৈর্ঘ্য, বিদ্যুৎ চৌম্বকীয় যে তরঙ্গ যে বিকিরণ যে করে, এখন এই বিকিরণ করার ফলে একটা বর্ণালী দেখা যাবে। কি দেখা যাবে? বর্ণালী। এই যে বর্ণালী যে দেখা যাবে, এই বর্ণালী সম্পর্কে সে কিছুই বলে যেতে পারেনি। এবং এই যে রাদারফোর্ডের যে পরমাণু মডেল কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দেয়নি। কি সম্পর্কে বলতো? কক্ষপথ। কোনো ধারণা নেই কক্ষপথ সম্পর্কে। এবং শুধু যে কক্ষপথের ধারণা নেই তাই কিন্তু না, আমাদের যেই চার্জহীন
চার্জহীন যে গ্রহগুলো আছে এই গ্রহের সাথে সে চার্জযুক্ত ইলেকট্রনকে তুলনা করে, যেটা একটা ভুল কনসেপ্ট ছিল। সে চার্জ যুক্ত কি কে তুলনা করে বলতো? ইলেকট্রনকে তুলনা করে, ইলেকট্রনকে ইলেকট্রনকে তুলনা করে। আর যা ছিল তোমার কি বলতো, ভুল কনসেপ্ট, ভুল। ঠিক আছে, তো এই বিষয়গুলো সে কিন্তু ভুল করে আসে। আমার কথা বুঝতে পেরেছো? এই বিষয়গুলো সে ভুল করে। এখন পরবর্তীতে আমরা যদি দেখি, তারই একজন ছাত্র ছিল, তার নাম ছিল হচ্ছে বিজ্ঞানী বোর। উনি দেখেন যে উনার টিচারে যে এত অপমান অপদস্থ করা হলো, হ্যাঁ আসলে অপমান অপদস্থ কিছুই তার টিচারে করা হয়নি, তার টিচার আসলে খুব ভালো কাজ করেছিলেন। হ্যাঁ, তিনি কোনো কাজ শুরু না করলে তো আসলে সেটা শেষ হয় না, যারা কাজ করে তাদেরই তো ভুল হয়। তো দেখো, এই যে বোর, তিনি তার টিচারের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করেছিলেন। এবং এই 1911 সালে খুব পরেই, মানে খুব অল্প কিছু বছর পরে, মানে 1913 সালে, 1913 সালে তিনি আরেকটা মডেল দেন। ঠিক আছে, এই মডেলের যে প্রথম যেই স্বীকারোক্ত ছিল সেটা হচ্ছে, এই মডেলগুলোর কয়েকটা ব্যাপার আমি তোমাকে বলি। এই যে পরমাণু যে মডেল বোর্ড দেয়, এখানে তোমার কক্ষপথের ধারণা ছিল, কক্ষপথের ধারণা ছিল ছিল আচ্ছা, তিনি এই কথা বলেছিলেন যে প্রতিটা কক্ষপথে ইলেকট্রনের শক্তি সমান থাকে, প্রতি কক্ষপথে ইলেকট্রনের যে শক্তি আছে না, এই শক্তি কেমন থাকে বলতো? সমান থাকে। এর মানে কি বলতো? এর মানে হচ্ছে আমাদের এই ইলেকট্রন গুলো তো একটা কক্ষপথে ঘুরছে, বাট এই কক্ষপথে ইলেকট্রনের যে শক্তি, এই শক্তি বিকিরণ বা শোষণ কিছুই হয় না। কিন্তু যখন একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে সে লাফ দেয়, তখন সে শক্তি বিকিরণ করে, বিকিরণ করে, অথবা সে শক্তি শোষণ করে। তাছাড়া সে যখন একটা নির্দিষ্ট কক্ষপথে থাকে, তখন কিন্তু সে কোনোভাবে শক্তি বিকিরণও করে না, শক্তি শোষণও করে না। ঠিক আছে? আচ্ছা, তো এই কথাটা আমাদের বিজ্ঞানী বোর বলেছিলেন। তো বিজ্ঞানী বোরের যেই স্বীকারোক্ত আছে, যে বিজ্ঞানী বোরের যে প্রথম যেই স্বীকারোক্তটা ছিল সেটা হচ্ছে, তিনি কৌণিক ভরবেগ সম্পর্কিত একটা স্বীকারোক্ত দেন। কি কি সম্পর্কিত? কৌণিক কৌণিক ভরবেগ সম্পর্কিত। তো কৌণিক ভরবেগ সম্পর্কিত যে স্বীকারোক্ত দেন, তাতে প্রথম যেই কথা, কোন স্থায়ী যেই কক্ষপথগুলো আছে, আবর্তনকালে ইলেকট্রনের মোট কৌণিক ভরবেগ, দেখো, কোন কোন যে স্থায়ী স্থায়ী যে কক্ষপথগুলো আছে, কক্ষপথগুলা আছে, সেই কক্ষপথে, ঠিক আছে, সেই কক্ষপথে এই যে স্থায়ী যে কক্ষপথগুলো ছিল, সেই কক্ষপথে স্থায়ী যে কক্ষপথগুলো ছিল, সেই কক্ষপথে ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ, এইটা h/2 পাই, h/2 পাই, এর এর কি বলতো, এর পূর্ণ সংখ্যার গণিতক, পূর্ণ সংখ্যার গণিতক। আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, তো এখন আমরা এই কথা দ্বারা একটা কথা বলতে পারি, আমাদের পূর্ণ সংখ্যার গুণিতক। তার মানে আমি যদি তোমাকে বলি যে স্থায়ী কক্ষপথগুলোতে, যে স্থায়ী কক্ষপথগুলো আছে সেই কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ nh/2 পাই, এর পূর্ণ সংখ্যার গুণিতক। এর কি সংখ্যার গুণিতক বলতো? পূর্ণ সংখ্যার গুণিতক। তাহলে তুমি বলতে পারো কি, h/2 পাই। তো এখন আমি ধরলাম যে দ্বিতীয় কক্ষপথে আছে, তাহলে তুমি গুণ দিবা 2। ধরলাম যে তৃতীয় কক্ষপথে আছে, তাহলে তুমি গুণ দিবা কত? 3। ধরলাম যে চতুর্থ কক্ষপথে আছে 4। ধরলাম পঞ্চম কক্ষপথে আছে 5। ধরলাম n তম কক্ষপথে আছে, তাহলে n। তো এখান থেকে আমরা বলতে পারি যে যে কোনো কক্ষপথে
কৌণিক ভরবেগ কি? এম ভি আর। এটা হচ্ছে আমরা নিউটনিয়ান বলবিদ্যা থেকে শিখছি, কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু এম ভি আর। আচ্ছা, কৌণিক ভরবেগ সমান কি পাইছি আমরা এখানে? বোরের স্বীকার্য অনুযায়ী এনএইচ বাই 2 পাই। তো এই সূত্রটা আমি কেমিস্ট্রিতে, এই সূত্রটাও আমি প্রমাণ করে দেখাইছিলাম কিভাবে আসছে। আচ্ছা, আমার কথা আপাতত বোঝা গেছে তাই না? আমার কথা আপাতত বোঝা গেছে। তো আমার কথা যদি আপাতত বোঝা যেয়ে থাকে, তাহলে আমরা কিন্তু এই জিনিসটা পেয়ে গেলাম। ঠিক আছে? আচ্ছা, তো এখন এই জিনিসটা যদি তুমি বুঝে থাকো, তাহলে তোমাকে আরেকটা জিনিস আমি একটু বোঝাই। সেটা হলো শক্তি স্তরের যেই স্বীকার্য ছিল, সেই শক্তি স্তরের স্বীকার্য। শক্তি স্তরের স্বীকার্য। আচ্ছা, শক্তি স্তরের স্বীকার্য কেমন? নির্দিষ্ট কক্ষপথে সে শক্তি বিকিরণ বা শোষণ কিছুই করে না। তার মানে এই যে 1 নম্বর কক্ষপথে ছিল, এই 1 নম্বর কক্ষপথের শক্তি কি? নির্দিষ্ট। 2 নম্বর কক্ষপথ ছিল, তার শক্তি কি? নির্দিষ্ট। 3 নম্বর কক্ষপথ ছিল, এর শক্তি কি? নির্দিষ্ট। এখন 1 নম্বর কক্ষপথের শক্তি কত, 2 নম্বর কক্ষপথের শক্তি কত, 3 নম্বরে, এইটা আমরা কিন্তু বের করে শিখবো সামনে। আমার কথা কি বোঝা গেছে এই পর্যন্ত? আচ্ছা, খুব ব্রেন ঠান্ডা করতে হবে একদম, এই জিনিসগুলো বুঝতে গেলে ব্রেন একেবারে ঠান্ডা করতে হবে। তো এর পরবর্তীতে আসো, আমি তোমাদেরকে যদি বলি যে এরপরে আমরা যেটা শিখবো সেটা হলো আহ এরপরে আমরা যেটা শিখবো সেটা হলো কম্পাঙ্ক সংক্রান্ত। কি? কম্পাঙ্ক। কম্পাঙ্ক সংক্রান্ত। এখন কম্পাঙ্ক সংক্রান্ত মানে আমি যদি তোমাকে বলি যে কোনো ইলেকট্রন এই যে ছিল আমার, এই যে এই স্তরে, এখান থেকে এই স্তরে নামলো, এটা ছিল আমাদের 1 নম্বর, আর এটা ছিল আমাদের 2 নম্বর। তো 2 নম্বর কক্ষপথ থেকে যে 1 নম্বর কক্ষপথে ইলেকট্রন যে নামছে, ও কি করছে জানো? ও আলটিমেটলি শক্তি বিকিরণ করছে। আর ও যদি 1 থেকে 2-এ যেত, তাহলে আলটিমেটলি ও কি করতো জানো? শক্তি শোষণ করত। তার মানে উচ্চ থেকে নিম্ন, নিম্ন ও বিকিরণ করবে। তো আমরা এই যে বিকিরণ করার সময় আমরা বিকিরণ বর্ণালী দেখতে পাবো। বিকিরণ বর্ণালী দেখতে পাবো। সুন্দর, বুঝতে পেরেছো? আমরা বিকিরণ বর্ণালী দেখতে পাবো। বিকিরণ বর্ণালী ভালো না? আচ্ছা, এটা আমরা খালি চোখে দেখতে পাবো, বাট শোষণ বর্ণালী দেখা যায় না। তো এখন আমরা দেখতে পাবো কেন বলতো? এই যে কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য, এটা কম বেশি হবে। বুঝতে পেরেছো? এটা কম বেশি হবে। এই যে 2 নম্বর থেকে 1 নম্বরে আসলে কম্পাঙ্ক একরকম হবে, আবার 3 নম্বর থেকে আসলে একরকম হবে, 4 নম্বর থেকে আসলে একরকম হবে। বুঝতে পেরেছো? ব্যাপারটা কিন্তু মোটেও সেই রকম না। আমি তোমাদেরকে যদি আরেকটু ভালোভাবে বলি, দেখো, এই দেখো, আমাদের কোথায় আসছে সেটার উপর নির্ভর করবে। দেখো, 2 নম্বর, এই যে 3 নম্বর থেকে আসছে 1 নম্বরে, ওর একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। আবার দেখো, এই যে 2 নম্বর থেকে আসছে 3 নম্বরে, ওর একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। বুঝতে পেরেছো? তার মানে কোথা থেকে আসছে এটা ইম্পর্টেন্ট না, কোথায় আসছে এইটা ইম্পর্টেন্ট। আমার কথা বুঝতে পেরেছো? কোথায় আসছে এইটা ইম্পর্টেন্ট, কোথা থেকে আসছে এটা ইম্পর্টেন্ট না। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো কিনা বলো তো? আমার কথা যদি বুঝে থাকো, তাহলে আসো আমরা এবার কয়েকটা জিনিস একটু শিখতে চলেছি একদম, একদম সিম্পল ওয়েতে কয়েকটা জিনিস আমরা শিখতে চলেছি। আমি তোমাদের যদি বলি, আমাদের কেন্দ্রমুখী যে বল ছিল, আমরা নিউটনের বলবিদ্যায় শিখাইছিলাম, সেটা হলো এফসি। এফসি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এটা আমরা কোথায় শিখছিলাম বলো তো? এইটাকে আমরা শিখে আসছিলাম কিন্তু নিউটনিয়ান বলবিদ্যাতে। ঠিক আছে? এবং আমরা যদি ইলেকট্রনের যে ব্যাপার স্যাপার আছে সেটা শিখি, এফ ই ইজ ইকুয়াল টু ইলেকট্রনের যে ব্যাপার স্যাপার ছিল সেই অনুযায়ী আমি বলতে পারি 1/4 পাই এপসাইলন নট। আচ্ছা, দুইটা ইলেকট্রনের মাঝে যদি আমরা চিন্তা করি, তাই মানে ই স্কোয়ার মানে কি? কিউ ওয়ান কিউ টু। তো কিউ ওয়ানও একটা ইলেকট্রন, কিউ টু একটা ইলেকট্রন, তো দুইটা ইলেকট্রনের চার্জ তো সমান। তো আমরা এটা লিখতে পারি। এরপরে আমরা কি লিখবো? তাদের ব্যাসার্ধ আর স্কোয়ার। দেখো, এটাও কেন্দ্রমুখী বল, এটাও কিন্তু কেন্দ্রমুখী বল, দুইটাই কিন্তু কেন্দ্রমুখী বল। বুঝতে পেরেছো? দুইটাই কিন্তু কেন্দ্রমুখী বল। ঠিক আছে? এইটা হচ্ছে স্থির তড়িৎ বল, আর এটা হচ্ছে নরমাল বল। আমার কথা বুঝতে পেরেছো? এখন দেখো, এখন
এটা হচ্ছে আমাদের স্থির তড়িৎ যে বলটা ছিল, আর এটা আমাদের যে কেন্দ্রমুখী বলটা ছিল। এখন এই দুইটারে আমরা যদি ম্যাচ করে লিখি, আমরা কি এটা লিখতে পারি? দেখো তো, এম ভি স্কোয়ার বাই আর, এইটা সমান সমান তুমি কি লিখতে পারো 1/4 পাই এপসাইলন নট এ স্কোয়ার বাই আর স্কোয়ার। দেখো তো এটা লিখতে পারো কিনা, আশা করি তুমি এটা লিখতে পারবে। তো এবার দেখো, এ আর এর সাথে আর কাটলে কত থাকে? একটা সিঙ্গেল আর। তো তুমি লেখো এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কত বলো তো, ই স্কোয়ার বাই আর। তো এইটা যখন লিখলে তুমি একটা কাজ করো, তুমি একবারে ভির মানটা লিখে দাও, ভি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ই আর এম রুট অফ। আশা করি এটা বুঝবা, এটা বুঝবা, আমি একবারে করছি বাট তোমরা বুঝবা, তোমাদের বুঝার মতন করেই করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এটা কিসের মান পেলাম বলো তো? আমরা কিন্তু ভির মান পেলাম, তাই তো? আমরা এটা ভি এর মান পেলাম। আচ্ছা, এটা যদি আমরা ভির মান পেয়ে থাকি, তাহলে আসো এবার আমরা কি করতে পারি। দেখো, এই যেটা আমরা মান পেলাম কিসের মান বলো তো? এটা কিন্তু ভির মান। তো এখন ভির মান যদি আমরা পেয়ে যাই, আসো এবার আমরা দেখি এবার আমরা কি করতে পারি। আমরা ভির মান পেলাম। এবার আমরা যদি একটা কাজ করি, বলতো আমরা কি কাজ করতে চাই? আমরা একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে এম ভি এম ভি আর এম ভি আর সমান সমান এন এইচ বাই 2 পাই। এই সূত্রটা তোমরা আমি একটু আগে দেখে আসছো, তাই তো? এখন এই সূত্রতে আমরা কিচ্ছু করতে চাই না, এই সূত্রতে আমরা জাস্ট একটা কাজ করি, ভি এর মানটা বসাই দিই। দেখো ভি এর মান কত ছিল? দেখো ভি এর মানটা যদি আমরা এই সমীকরণে বসাই, আচ্ছা এই সমীকরণে ভি এর মান পরে বসাই। আমাদের টার্গেট কিসের মান বের করা? আর এর মান বের করা। দেখো আমাদের টার্গেট হচ্ছে আর এর মান বের করা। তো দেখো এখানে আমরা এন এন এইচ বাই 2 পাই, এরপরে নিচে কত ছিল? এম। আচ্ছা, আবার ভিও কত নিচে। তো এখন ভি এর মান আমি বসাই দেবো, তাহলে আমাদের এখানে চলে আসবে, দেখো কেমন, রুট ওভার 4, রুট ওভার 4 পাই এপসাইলন নট আর এম, এই মানটা আসলো। এবং একই সাথে নিচে আসবে হচ্ছে ই। বুঝতে পেরেছো? আমরা কিচ্ছু করি না, আমরা জাস্ট ভি এর মানটা বসাই দিয়েছি। তো এবার এখান থেকে তুমি যদি দুইটারই বর্গ করে ফেলো, দেখো তো আমি দুইটাকেই বর্গ করে ফেলছি। তো দুইটাকে যদি বর্গ করি, এখানে আসবে না এন স্কোয়ার এইচ স্কোয়ার। আচ্ছা, এরপরে কি আসবে না? 4 পাই এপসাইলন নট, এরপরে আসবে আর এম। এরপরে আমরা লিখতে পারি হচ্ছে 4 পাই, আমরা লিখতে পারি হচ্ছে 4 পাই স্কোয়ার এম স্কোয়ার ই স্কোয়ার, এইটা আমরা লিখতে পারি। এখন এখান থেকে তুমি আর স্কোয়ারের মানের জায়গায় আর লেখো, লিখে এই আর কেটে দাও, তাহলে তো মিটে যাচ্ছে। এবার দেখো তুমি লিখতে পারো এন স্কোয়ার এইচ স্কোয়ার, এটা লিখতে পারলে এই যে 4 পাই কেটে দাও, তাহলে তোমার নিচে থাকবে না একটা পাই, উপরে হচ্ছে একটা এপসাইলন নট। আচ্ছা, নিচে কি থাকবে না? এম স্কোয়ার ই স্কোয়ার। আমার কথা আশা করি বোঝা গেছে। তাহলে ই যে যেটা পালাম না, এটা আসলে কিসের মান বলতো? আমরা কিন্তু ব্যাসার্ধ বা আর এর মানকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে বের করে ফেলেছি। আমার কথা কি বুঝতে পেরেছো? আমরা কিন্তু ব্যাসার্ধ বা আর এর মান খুব সুন্দর করে বের করে ফেলেছি। এখন যদি তোমার বলে যে 1 নম্বর শক্তি স্তরে আর এর মান কত, 1 নম্বর শক্তি স্তরে আর এর মান কত, তুমি জাস্ট এখানে এক বসাই দিয়ে, এইগুলা কি, এইচ মানে কি বলতো? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ঠিক আছে? তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট তোমরা জানো, এপসাইলন নটের মান তোমরা জানো, এম এর মান জানো। এম কি? এটা হচ্ছে তোমার ভর। কার ভর বলো তো? ইলেকট্রনের ভর। আর এই যে ইটা কি বলতো? ইলেকট্রনের চার্জ। তো এরপরে তোমরা পায়ের মানটা জানো, সবকিছুই তোমরা জানো। তো এইটা বসাই দিলে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা আর এর মানটা পেয়ে যাবা। এখন আমার কথা হচ্ছে, এই যে আর এর মানটা যে তোমরা পেয়ে যাবা, বাট এখন এই পরীক্ষার খাতা এইটা বের করা অনেক কষ্টের একটা ব্যাপার। এই জন্য আমি একটা কাজ করেছি, আমি এই ধ্রুবক গুলার মান আমি ধরে আগে তো একটা ক্যালকুলেশন করে ফেলেছি। দেখো আর সমান সমান, দেখো এই যে এন স্কোয়ার, এটা তো তোমার চলক, এটা যে কোনো টাইমে পরিবর্তন হতে পারে। তো তুমি এন স্কোয়ার লেখো ইন্টু
এবার এই যে এই সবগুলার মান ছিল না, এই সবগুলারে আমি ক্যালকুলেটরে বসাই একবারে ক্যালকুলেশন করে নিয়েছি। তো ক্যালকুলেশন করে নিলে এর মানটা আসলে কত আসবে জানো? এর মানটা আসলে আসে হচ্ছে কত বলো তো? এর মানটা আসলে আসে হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। ঠিক আছে? তো এখন তুমি যদি এইটা করো তাহলে কিন্তু তুমি খুব সহজেই তুমি আর এর মান বের করে ফেলতে পারবা। জাস্ট এই এন এর জায়গায় তুমি ওইটা বসাবে। এন এর জায়গায় কোনটা বসাবা বলো তো? এন এর জায়গায় জাস্ট তুমি ওই এন এর জায়গায় তুমি জাস্ট ওই কক্ষপথের সংখ্যা বসাবা। 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ না 3 নম্বর কক্ষপথ। আশা করি বোঝা গেছে। এখন আমাদের শক্তির রাশিমালা আমরা যদি বের করতে চাই, যেমন ই টোটাল, প্রতিটা কক্ষপথে আমাদের শক্তি নির্দিষ্ট, এর আগেই তোমাকে আমি বলে নিয়েছি। তো প্রতিটা কক্ষপথে যেহেতু শক্তি নির্দিষ্ট, সেহেতু আমি এই শক্তি নিয়ে যদি কথা বলি তাহলে আমরা পাবো হচ্ছে ই কে মানে গতিশক্তি প্লাস ই পি মানে বিভব শক্তি। দেখো তো আমার গতিশক্তিটা আসলে কত আসে? গতিশক্তিটা আসলে আমরা জানি যে লেজেন্ডারি একটা সূত্র আছে হাফ এম ভি স্কোয়ার, তাই তো? লেজেন্ডারি একটা সূত্র আছে হাফ এম ভি স্কোয়ার প্লাস এরপরে আরো সুন্দর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে ইপি, এইটা আসলে আমাদের বিভব শক্তি, তাই তো? তো বিভব শক্তিটা কি আমাদের? ইলেকট্রন ভোল্ট। তো আমরা বিভব শক্তিটা পেয়ে গেলাম। এখন এরপরে দেখো আমরা একটা কাজ করি, হাফ এম ভি স্কোয়ারের যে মানটা ছিল, ভি স্কোয়ারের একটা মান ছিল কত বলো তো? ভি স্কোয়ারের যে মানটা আমরা এখান থেকে পেয়ে আসছিলাম, মনে আছে তো? কি ভি স্কোয়ারের মান হচ্ছে ই বাই কি 4 পাই 4 পাই এপসাইলন নট, এরপরে কি এম আর। আশা করি এটা সবাই জানো। তো এরপরে আমাদের যে ই এর মান যেটা ছিল, ই এর মান কোনটা ছিল আর ভি এর মান কোনটা ছিল, এই দুইটা নিয়ে আমাদের এখন কথাবার্তা। দেখো আমরা যদি একটা কাজ করি, দেখো তো এই ভি সমান সমান কত ছিল বলো তো? ভি ইজ ইকুয়াল টু, স্থির তড়িতে তোমরা করে আসছো, স্থির তড়িৎ যখন এসএসসি তে করছিলে তখন এটা করে আসছো। ভি সমান সমান কি বলতো? কিউ 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। আমার কথা কি বুঝতে পেরেছো? কিউ বাই আর এইটাই ছিল, তাই না? তো এখন এই ই আর এই এই কিউটা আসলে কিন্তু ইলেকট্রনের চার্জ। তো এই দুইটা ই যদি আমরা গুণ করি, এখানে একটা মাইনাস ছিল, তো এই দুইটা চার্জ যদি আমরা গুণ করি, এই দুইটা চার্জ যদি আমরা গুণ করি তাহলে কিন্তু কি চলে আসে বলো তো? তাহলেই কিন্তু খেলা ফাইনাল হয়ে যায়। ঠিক আছে? তো এইটা যদি করি তাহলে কি আসবে না? মাইনাস ই স্কোয়ার, ভালো করে দেখো তো, মাইনাস ই স্কোয়ার, এরপরে দেখো মাইনাস ই স্কোয়ার নিচে কত আসে? 4 পাই এপসাইলন নট আর, তাই তো? 4 পাই এপসাইলন নট আর। আমার কথা কি বোঝা গেছে কিনা বলো তো? আমার কথা আশা করি বোঝা গেছে, তাই তো? এবার আমি এখান থেকে একটা কাজ করি, আমার কমান কি কি আছে দেখো তো। আমার কমান যে জিনিসটা আছে সেটা হলো ই স্কোয়ার, আমার কমান আছে। নিচে আমার কমান আছে 4 পাই এপসাইলন নট, এইটা আমার কমান আছে। তো এইটা কমান নিয়ে আমি লিখে দিই, কি লিখে দেবো? 1/8, ধরতে 8 তো আমরা লিখতে পারবো না, 1/2, 2 আর মাইনাস 1/8, এই জিনিসটা আমি লিখে দিলাম। তো এইটা যদি আমি লিখে দিয়ে থাকি তাহলে আমি খুব সুন্দরভাবে একটা জিনিস লিখতে পাচ্ছি। আমি একটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে লিখতে পাচ্ছি। কি লিখতে পাচ্ছি বলতো? আমাদের মূল যেই কাহিনীটা আসলো, সেটা কত বলতো? আমাদের মূল যে কাহিনীটা আসলো সেটা হলো মাইনাস মাইনাস কত? 1/2 মানে হাফ ইন্টু 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট ইন্টু ই স্কোয়ার বাই আর, এইটা আসছে। দেখো তো এইটা করলে এইটা আসে কিনা? তো আমি জানি তোমরা পারবা, এইটা করলে এইটাই আসলে আসে। ঠিক আছে? তো এখন আমার কথা হচ্ছে, আমি আর এর একটা মান জানি, কিনা বলেন তো? আর এর মান আমি কিন্তু আগেই বের করে দেখে আসছি, এই যে এই জায়গাটা এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম স্কোয়ার ই স্কোয়ার, এই যে আমরা আর এর মানটা জেনে গেছি না? তো আমরা একটা কাজ করব, -1/2 ইন্টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু ই স্কোয়ার বাই এন স্কোয়ার
এবার দাঁড়াও, আমি জাস্ট আর এর মানটা বসাই দিই। আর এর মানটা বসালে পাই এম স্কোয়ার ই স্কোয়ার, পাই এম স্কোয়ার ই স্কোয়ারটা নিচে আসবে, পাই পাই এম স্কোয়ার ই স্কোয়ার, এরপরে কি আসবে, পাই এম স্কোয়ার ই স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট। এই যে দুইটা বিষয় আসলো না, এই যে দুইটা বিষয় আসলো, এখন তুমি দেখো তো কি কি তুমি কাটতে পারো। তুমি লেখো 1 বাই, এই যে 4 × 2 = 8, 8 পাই স্কোয়ার এপসাইলন নট কাটো। তাহলে তুমি লিখতে পারো এম স্কোয়ার ই স্কোয়ার। এবার উপরে কি থাকে বলো তো, এই যে ই স্কোয়ার আর এই ই স্কোয়ার তুমি কেটে দাও, তাহলে তোমার উপরে থাকে হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার, এন স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে তোমার না মানে কি হয়, মাইনাস 1/8, 1/8, 1/8 এন স্কোয়ার এইচ স্কোয়ার পাই স্কোয়ার এম স্কোয়ার। আমার কথা বুঝতে পেরেছো? এইটাই কিন্তু এইটাই কিন্তু তোমার মূল মান আসে। আমার কথা কি বোঝা গেছে বলো তো? আচ্ছা, আমি কি করলাম এই জায়গাটাই, এই জায়গাটাতে এমন এই ওয়েট ওয়েট, আমি একটা কাজ করি, আমি এই জিনিসটা আবার নতুন করে লিখি, হ্যাঁ। এখানে এই ছোট জায়গা থাকার কারণে আমার এখানে একটা সমস্যা হয়ে গেছে, আমি আবার নতুন করে লিখি, ছোট জায়গা তো তুমি বুঝতে অসুবিধা হয়ে গেছে। দেখো আমি যে তোমাকে বলি বিষয়টা কেমন হবে, আমি তোমাকে জাস্ট বলি। দেখো এইটা এই পর্যন্ত তো আশা করি বুঝতে পেরেছো। তো এই পর্যন্ত যদি বুঝতে পারো, এবার দেখো এই আর এর জায়গায় আমি জাস্ট আর এর যে মানটা ছিল এইটা বসাই দেবো। কেমন মান ছিল, আর দেখো 1/2, এরপরে আর এর মানটা বসাও 1/4 পাই এপসাইলন নট, এরপরে আর এর মানটা তুমি জাস্ট বসাই দাও। বসাই দিবা কি, বসাই দিবা ই স্কোয়ার পাই, এ স্কোয়ার পাই এম ই স্কোয়ার এইটা, আর নিচে কি আসবে বলো তো, নিচে আসবে হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার, এরপরে আসবে না এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট। তো এবার ঠিক আছে, তো এইটা যদি আমি বসাই, শেষমেশ দেখো সবকিছু কাটাকাটি করে মাইনাস 1/8, 1/8 কি আসে বলো তো, 1/8 এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নটেরও স্কোয়ার, এরপরে উপরে কি থেকে যায়, এর উপরে থেকে যায় এম ই স্কোয়ার। দেখো এইটাই আসবে, এইটাই আসবে, ভালো করে লক্ষ্য করে দেখো যে এইটাই এখান থেকে এইটাই আসে। তো এই যেটা করলাম না, এইটা হচ্ছে আমাদের কিসের সমীকরণ বলো, এইটা হচ্ছে আসলে আমাদের এই যে আমাদের টোটাল যে শক্তি, কক্ষপথের যে শক্তি, এই শক্তির সমীকরণ হচ্ছে এটা। তো এখন এখান থেকে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, ই সমানুপাতিক কি বলতো, 1/n²। তো এখন আমি যদি তোমাকে বলি এই এন স্কোয়ার তো আমাদের চলক, এই এন স্কোয়ার বাদ দিয়ে আমাদের যে ধ্রুবকগুলো আছে সবগুলা মিলে তোমার যেটা মান আসবে না সেটা হলো -13.6। এবং নিচে তুমি এই যে এন স্কোয়ার পাইলে, তো এন এর মান তোমার যখন প্রথম কক্ষপথ চাবে তুমি তখন 1 লিখবা, দ্বিতীয় কক্ষপথ চাইলে 2 লিখবা, তৃতীয় কক্ষপথ চাইলে 3 লিখবা। এইভাবে কিন্তু তুমি মান বের করতে চাও পারো। তাহলে যদি বলে দ্বিতীয় কক্ষপথ, তাহলে কত হবে, 13.6 ভাগ কত বলতো, এন স্কোয়ার মানে 4। তো এটা যদি হয় তাহলে মান আসবে না কত, -3.4। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু তুমি শক্তি বের করে ফেলতে পারবা। আমার কথা বুঝতে পেরেছো? এইটা ছিল কিভাবে তুমি শক্তিগুলা বের করতে পারবা। তাহলে আমরা মেলা জিনিস কিন্তু শিখে ফেললাম, তাই না? আমরা কিন্তু অনেক জিনিসপাতি শিখে ফেললাম। আমার কথা কি বোঝা গেছে? হ্যাঁ। এখন তোমার সাথে যদি আমি অন্য একটা টপিক নিয়ে কথা বলি, অন্য টপিক, সেটা কি টপিক বলো তো?
অন্য একটা টপিক নিয়ে আমি যদি কথা বলি, সেটা কি টপিক হতে পারে? নিউক্লিয়াসের যে গঠন সেটা নিয়ে যদি আমি কথা বলি তোমার সাথে। কিসের গঠন? নিউক্লিয়াসের গঠন। নিউক্লিয়াসের, এই যে আমাদের যে নিউক্লিয়াসের যে গঠন ছিল, বুঝতে পেরেছো? আচ্ছা, তো নিউক্লিয়াসের যে ব্যাস ছিল, নিউক্লিয়াসের ব্যাস, এই নিউক্লিয়াসের ব্যাসটা আসলে কত বলতো? 10 টু দি পাওয়ার কত বলতো? 10 টু দি পাওয়ার মাইনাস কত, দেখি বলতে পারো কিনা? 10 টু দি পাওয়ার মাইনাস কত? নিউক্লিয়াসের যে ব্যাস সেটা কত ছিল? 10 টু দি পাওয়ার মাইনাস 8 থেকে 10 টু দি পাওয়ার মাইনাস 12 সেন্টিমিটার। আমার কথা বুঝতে পেরেছো? নিউক্লিয়াসের ব্যাস কত ছিল? নিউক্লিয়াসের ব্যাস কিন্তু এইটাই ছিল। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি যে, আচ্ছা, তো নিউক্লিয়াসের ব্যাস সম্পর্কে তুমি একটা ধারণা পেয়ে গেছো। এখন তোমারে আমি একটা কথা বলতে চাই, ছোট্ট একটা কথা। সেটা হচ্ছে, আমরা আমরা যে নিউক্লিয়াসের যে সংকেতটা লিখি, সেখানে আমরা নিউক্লিয়াসের যে সংকেতটা লিখি, মানে ধরো একটা পরমাণুর সংকেত লিখছি, সেটা হতে পারে সোডিয়ামের এখানে আমরা নিচে একটা জিনিস দিই, সেটা আমরা কি লিখি জানো? নিচে আমরা যেটা লিখি সেটা হচ্ছে আমাদের জেড। উপরে আমরা যেটা লিখি সেটা হচ্ছে, আমরা উপরে কি লিখি জানো? এ, তাই তো? উপরে আমরা লিখি হচ্ছে এ, আর এই পাশে আমরা চার্জ লিখি। তো আমরা এই যেখানে লিখছি, এটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। কি সংখ্যা বলতো? পারমাণবিক সংখ্যা। আর এই উপরে যেটা লিখছি সেটা হচ্ছে ভর। কার ভর বলতো? পারমাণবিক ভর। কার? এই এই যে নির্দিষ্ট একটা পরমাণুর। এখন তোমাকে আমি কয়েকটা বিষয় সম্পর্কে একটু জানাতে চাই। ইলেকট্রনের ভর কত তোমার কি জানা আছে? ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 গুণ 10 টু দি পাওয়ার কত বলতো? -31 কেজি। 31 কেজি বা 28 গ্রাম। এবার দেখো ইলেকট্রনের চার্জ কত? চার্জ হচ্ছে 1.67, 67 না বলো, 1.6ই বলো, গুণ 10 টু দি পাওয়ার মাইনাস কত বলো তো? 16, 19, সরি, 10 টু দি পাওয়ার মাইনাস 19 কি কুলাম। এরপরে তোমার যদি আমি ইলেকট্রনের জায়গায় তোমার প্রোটনের কথা আমি তোমাকে বলি, তাহলে প্রোটনের ভর কত তুমি জানো? প্রোটনের ভর হচ্ছে 1.672, 1.672, এটা খুবই ইম্পর্টেন্ট, গুণ 10 টু দি পাওয়ার মাইনাস কত জানো? 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। 27 কেজি। আমার কথা বুঝতে পেরেছো? 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। এরপরে তোমার যদি আমি বলি প্রোটনের চার্জ কত, সে চার্জটা হবে কত জানো? হ্যাঁ, চার্জটা হবে, তোমাকে যদি আমি বলি প্রোটনের চার্জটা হবে কত, প্রোটনের চার্জটা হবে হচ্ছে 1.6 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলাম। দেখো ইলেকট্রন এবং প্রোটনের চার্জ কিন্তু সমান, বাট একটা ব্যাপার আছে। ইলেকট্রন ও প্রোটনের ভর সমান, ওই চার্জ সমান হওয়ার ফলে একটা ব্যাপার আছে। এই ইলেকট্রনের চার্জ সবসময় ঋণাত্মক হয়ে থাকে। আমার কথা কি তুমি বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাকে আরো একটা জিনিস আমি বুঝাই। সেটা হচ্ছে, আমাদের নিউটনের ভর কত তুমি কি জানো? আমাদের নিউটনের ভর কত? আচ্ছা, নিউটনের ভর হচ্ছে, নিউটন নিউটনের যে ভর আছে, তাই তো? নিউটনের যে ভর আছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট কত বলতো? 6, 1.6। এরপরে কত আছে বলতো? 7.5, 1.675 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস কত জানো? 1.675 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। আমার কথা বুঝতে পেরেছো? এর ভরটা কত? আচ্ছা, এখন এই যে নিউটনের ভর, ইলেকট্রনের ভরের কত গুণ জানো? ইলেকট্রনের ভরের কত গুণ জানো? নিউটনের ভর ইলেকট্রনের ভরের হচ্ছে 1839 গুণ। 1839 গুণ কত গুণ বলতো? 1839 গুণ। এই জিনিসগুলা কিন্তু একটু মাথায় রাখার প্রয়োজন আছে। আচ্ছা, তো এখন আমি যদি তোমাকে আমি একটা কথা বলি,
যে আমি যদি তোমাকে একটা কথা বলি যে 1 ফেরোমিটার সমান কত, তুমি কি জানো? 10⁻−15 সমান সমান 1 ফেরোমিটার। 1 ফেরোমিটার, বুঝতে পেরেছো? 1 ফেরোমিটার। এখন তোমারে আমি আরো একটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে আমরা যদি নিউক্লিয়াসের ব্যাসার্ধ সম্পর্কে একটু কথা বলি, নিউক্লিয়াসের আয়তন এবং ঘনত্ব নিয়ে যদি একটু কথা বলি, তো নিউক্লিয়াসকে আমরা যদি একটা বৃত্তের সাথে কল্পনা করি, তো নিউক্লিয়াসের যে আয়তন সেটা হবে 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ, এইটা, তাই তো? বাট একটা জিনিস মনে রাখবা, নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ আছে, তাই না, এই যে আর মানে কি ব্যাসার্ধ, নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধ ভর সংখ্যার উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে? এই নিউক্লিয়াসের ব্যাসার্ধ, নিউক্লিয়াসের ব্যাসার্ধ ভর সংখ্যার উপর নির্ভর করে। আচ্ছা, নিউক্লিয়াসের ব্যাসার্ধ কার উপরে নির্ভর করে? নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ভর করে হচ্ছে ভর সংখ্যার উপরে। আমার কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তো একটা নিউক্লিয়াসের এই ব্যাসার্ধ যদি হয় আর, একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে তার ভর সংখ্যা, তার তারে তুমি এই যে আর ব্যাসার্ধ, তো তুমি একে যে সমীকরণ দ্বারা প্রকাশ করতে পারবা সেটা হচ্ছে আর নট সমান সমান আর নট এ টু দি পাওয়ার 1/3। এই যে আমরা একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করতে এই সমীকরণ ব্যবহার করে থাকি। আমার কথা কি বুঝতে পেরেছো? তো এখান থেকে আমি যদি বলি ভি ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউ, তো এই আর কিউ এর জায়গায় আমি একটা জিনিস ব্যবস্থা করতে পারবো, একটা জিনিস ব্যবহার করতে পারবো, সেটা কি বলতো? আমরা লিখতে পারবো আর নটের কিউ, আর নটের কিউ ইন্টু এ, এই কথা আমরা বলতে পারবো। দেখো কোথা থেকে বললাম এই কথাটা, কিন্তু আমরা এই জায়গা থেকে বললাম। আচ্ছা, এরপরে আসো আস্তে আস্তে আমরা আরো একটু আগের দিকে যাই, আমরা একটু সামনের দিকে আগাই। তো এই যে আমরা এই যে ভি ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউ এ, এই যে জিনিসটা আমরা পেয়ে গেলাম, তাই না? এই যে জিনিসটা আমরা পেয়ে গেলাম, এখন এখানে আরেকটা কথা আমাদের থেকে যায়, সেই কথাটা আমি তোমাকে বলবো। সেটা হচ্ছে আমরা যদি এর ঘনত্ব নির্ণয় করতে চাই, তো ঘনত্ব সমান সমান কি m/v, তো ঘনত্ব সমান সমান m/v, তো আমরা এই ঘনত্ব নির্ণয় করতে চাই, তাই তো? তো এখন আচ্ছা, তো এখন আমরা যদি ঘনত্বটা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের নিউক্লিয়াসের কি করতে হবে বলতো? ঘনত্ব যদি নির্ণয় করতে হয় তাহলে m/v হলো। বাট একটা নিউক্লিয়াসের জন্য এর ঘনত্বটা কেমন হবে জানো? একটা নিউক্লিয়াসের জন্য এর ঘনত্বটা হবে m। m মানে হচ্ছে ভর। কার ভর বলতো? এই যে ভরটা, এই ভরটা আসলে আমরা নিউক্লিয়াসের আহ কার ভর বলতো? নিউক্লিয়াসে এক একটা নিউক্লিয়ন সংখ্যার ভর, তাই তো? নিউক্লিয়াসের আহ, এক একটা নিউক্লিয়ন সংখ্যার ভর, সেটা হচ্ছে প্রোটন আর নিউট্রন মিলে। তো এখানে তুমি যদি এ লাগাই দাও, তাহলে তুমি এটাকে নিউক্লিয়াসের ভর সংখ্যার সাথে তুলনা করতে পারো। আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তো এরপরে তুমি নিচে কি লিখবা বলতো? ভি লিখবা। এখন তুমি এইটা যেহেতু লিখতে পেরেছো, এখন আমি তোমাকে বলি তুমি আর কি করতে পারো। এই যে তুমি ভি এর মানটা তুমি পাইছিলে, তো এম এ, এবার এখানে তুমি ভি এর মানটা কত পাইছিলে বলো তো? 4/3 পাই আর কিউ এ, এইটা পাইছো। তো এখান থেকে তুমি লিখতে পারো, এই এ আর এ কাটো, তাহলে তুমি লিখতে পারো 3/4 m/পাই আর কিউ। আমার কথা কি বুঝতে পেরেছো? তুমি এটা লিখতে পারো। তো আমরা এটা থেকে কি বুঝতে পারি বলতো? এটা থেকে নিউক্লিয়াসের ঘনত্ব নির্ণয় করতে পারি, নিউক্লিয়াসের ঘনত্ব নির্ণয় করতে পারি। তো এখন তোমারে আমি আরেকটা জিনিস বলি, এখানে কি তুমি কোথাও এ দেখতে পাচ্ছো? এ মানে কি নিউক্লিয়াসের নিউক্লিয়ন সংখ্যা, মানে এ মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো তুমি কোথাও এ দেখতে পাচ্ছো?
পারমাণবিক সংখ্যা দেখতে পাচ্ছ বা পারমাণবিক ভর দেখতে পাচ্ছ, সরি এ সমান পারমাণবিক ভর, তো তুমি কোথাও এই সমীকরণে কোথাও এ দেখতে পাচ্ছ? এ তো তুমি এখানে কোথাও দেখতে পাচ্ছ না। যেহেতু এখানে পারমাণবিক ভরকে তুমি দেখতে পাচ্ছ না, যেহেতু এখানে পারমাণবিক ভরকে তুমি দেখতে পাচ্ছ না, সেহেতু তুমি কি বলতে পারো বলো তো? যেহেতু তুমি এখানে পারমাণবিক ভরকে দেখতে পাচ্ছ না, সেহেতু তুমি বলতে পারো যে ঘনত্ব পারমাণবিক ভরের উপর নির্ভর করে না। নিউক্লিয়াসের ঘনত্ব সকল মৌলের নিউক্লিয়াসের ক্ষেত্রে ঘনত্ব কি সমান? সকল মৌলের ক্ষেত্রে নিউক্লিয়াসের ঘনত্ব কি সমান? কি বলতে পারো? সকল মৌলের ক্ষেত্রে নিউক্লিয়াসের ঘনত্ব কেমন বলতো? সমান। আমার কথা বুঝতে পেরেছো? সকল মৌলের ক্ষেত্রে নিউক্লিয়াসের ঘনত্ব সমান, আমরা এইভাবে চলে আসতে পারি। আমার কথা কি বোঝা গেছে? তো এখন এর পরে আসো, আমরা আরো কিছু পড়বো আজকে, ঠিক আছে? আমরা আরো কিছু পড়বো। আচ্ছা, কি পড়বো দেখি, আমরা একটু পৃষ্ঠা অ্যাড করে নিই। আর একটু অপেক্ষা করো, আমাদের পৃষ্ঠা খুলছে না কেন বুঝলাম না। আচ্ছা, এরপরে আমরা তোমাদেরকে যেই জিনিসটা পড়াবো সেই যে হচ্ছে নিউক্লিয়ন বলের একটা ব্যাপার স্যাপার নিয়ে পড়াবো, ঠিক আছে? আচ্ছা, নিউক্লিয়ন বল নিয়ে যদি পড়াবো, এটা চলে আসছে, তাহলে আমরা পৃষ্ঠা অ্যাড করে নিই, ঠিক আছে? পৃষ্ঠা অ্যাড করে নিলাম, অনেকগুলা পৃষ্ঠা অ্যাড করে নিলাম। আচ্ছা, এখন তোমাদেরকে আমি নিউক্লিয়ন বল টল নিয়ে পড়াবো, অনেক কিছু পড়াবো। বাট দেখো, নিউক্লিয়ন বল জিনিসটা কি? আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে বলে রাখি যে নিউক্লিয়াস আবিষ্কার কে করেন বলতো? নিউক্লিয়াস আবিষ্কার করেন 1911 সালে। নিউক্লিয়াস আবিষ্কার করানো হচ্ছে রাদারফোর্ড। আচ্ছা, তো আবার 1900 কত সালে, 1919 সালে প্রোটন আবিষ্কার করানো রাদারফোর্ড। প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড। আর 1897 সালে, 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করা হচ্ছে যে থমসন। বোঝা গেছে? আচ্ছা। আচ্ছা, তো এখন তোমাদেরকে আমি কি পড়াতে পারি বলো তো? তোমাদেরকে আমি কি পড়াতে পারি? তোমাদেরকে এখন কি পড়ানো যায় বলো তো দেখি, কে বলতে পারো তোমাদেরকে এখন কি পড়ানো যায়? তোমাদেরকে এখন তেজস্ক্রিয়তার কয়েকটা ব্যাপার স্যাপার নিয়ে হালকা একটু ধারণা দিতে পারি আমি, ঠিক আছে? তেজস্ক্রিয়তা, আচ্ছা থাক, আজকে এমনি মেলাক্ষণ পড়ায় ফেলেছি, ঠিক আছে? তেজস্ক্রিয়তা নিয়ে অন্য একদিন পড়ায় দিব, বা কালকে ভিডিও বানাই দিব তেজস্ক্রিয়তা নিয়ে, ঠিক আছে? তেজস্ক্রিয়তা নিয়ে কালকে ভিডিও বানাই দিব, নাকি আজকেই পড়াই দিব তেজস্ক্রিয়তা নিয়ে? আহ কালকে পড়াই দিই, কালকে। হুম, কালকে পড়াই দিই। আজকে মেলা টাইম হয়ে গেছে, বেসিক থেকে পড়াচ্ছে তো একটু টাইম লাগবে। তো তেজস্ক্রিয়তা নিয়ে কালকে পড়াবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আশা করি সব বুঝছো। ইনশাআল্লাহ কালকে দেখা হচ্ছে তেজস্ক্রিয়তার ক্লাস থেকে।